একটি শিশু বড় হয়ে ওঠার জন্য যে জিনিসগুলি দরকার, যেমন ধরুন আমরা যদি বলি যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের তার যে আ যে সঠিক পরিমাপ, আচ্ছা তাছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আ মানুষের বিশেষ করে শিশুদের ইমিউনিটি ডেভেলপ করতে আ সাহায্য করে। রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলোর দরকার হয়, সেগুলোর সঠিক এবং আ যে পরিমাপে থাকার দরকার সেটি আছে। এবং আরেকটি মজার ব্যাপার এক্ষেত্রে বলা যেতে পারে, আমি একটু উদাহরণ দিতে পারি যে আয়রন। আয়রন তো একটা খুব, আপনারা সকলেই জানেন যে আয়রন মানুষের হুম, শরীরে গড়ে তোলার জন্য এই উপাদানটি খুব জরুরি। মানে যদি দেখা যায় যে হয়তো মায়ের দুধে আয়রনের পরিমাণ গরুর দুধের চাইতে কম, তাহলে কি গরুর দুধ হুম, ভালো? হুম, কিন্তু সেই আয়রনটা এমন একটা ফর্মে আছে যেটা ওই শিশুদের তখন অন্ত্র তো খুব মানে ডেভেলপ করছে। তো সেই অন্ত্র সেই আয়রনটাকে অ্যাবসর্ব করতে পারে না। গরুর দুধের আয়রনটাকে অ্যাবসর্ব করতে পারে না। সুতরাং ইফেক্টিভলি কতটা আয়রন শরীরের মধ্যে ঢুকছে, খাওয়ার পরে সেটা কতটা অ্যাবসর্বড হচ্ছে, সেইটাই আ আসল। আসল হুম, ব্যাপার। তো সেইটা কিন্তু মায়ের দুধে যে পরিমাণে বা যে ফর্মে আয়রনটা আছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবসর্বড হয় এবং শরীরে সেটা আ যে প্রয়োজনে আয়রন যতটা প্রয়োজন ততটাই আ ঢোকে আরকি বা অ্যাবসর্বড হয়। তো এই যে বিভিন্ন জিনিসগুলো যে পরিমাণে থাকছে, ঠিক পরিমাণে থাকছে এবং সেটি শিশু শরীরে ঢুকছে, তার ব্রেইন ডেভেলপমেন্ট বলুন, তার ইমিউনিটি ডেভেলপমেন্ট বলুন। তো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্রেস্ট মিল্কই হচ্ছে আদর্শ। এবং বলা যেতে পারে যে প্রায় ১০০ বছর ধরে কিন্তু এই বাইরের দুধ বা গরুর দুধকে চেষ্টা করা হচ্ছে একটি মায়ের দুধের সাবস্টিটিউট হিসেবে গড়ে তোলার। সেই কিন্তু এখনো পর্যন্ত প্রতিনিয়ত একটি করে পয়েন্ট উঠে আসে এবং দেখা যায় যে কোন দুধ মায়ের দুধের সমকক্ষ হয়ে উঠতে পারেনি।